এবং 2024 সালের এই মাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে উচ্ছেদ করে, এবং উচ্ছেদের পূর্বে শব্দটা ব্যবহার করতে হবে মেটিকুলাস ডিজাইন করে, এটাকে আমি যদি বাংলায় এর ভাবার্থ বলি, সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে উচ্ছেদ করে বাংলাদেশে জঙ্গি স্টাইলে হামলার ভিতর থেকে নতুন করে ক্ষমতা দখল করেছিলেন এই যে ইউনূস সাহেব এবং তার পারিষদবর্গ। এই তারা দখল করার পরে তাদের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। এই 1 বছরে তারা বাংলাদেশটাকে মোটামুটি নাম বাংলাদেশ থাকলেও প্রায় পাকিস্তান এর কর্মকাণ্ডের স্টাইলের দিকে নিয়ে গেছে। তাদের কৃতকর্ম, যেমন আমাদের পরাজিত সেই হায়নাদের দেশ পাকিস্তান, এখন তারা অবাধে বাংলাদেশে আসা যাওয়া করতেছে, তাদের জেনারেলরা আসতেছে, তাদের সঙ্গে দহরম মহরম। আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করছিল তাদের সঙ্গে এখন সুসম্পর্ক। অনেক আশ্বাস শুনিয়েছিল এরা, এখন সেই আশ্বাসের কোনো বাস্তবতা দেখা যাচ্ছে না। মানুষ, বাংলাদেশের সংবিধানের 15 আর্টিকেল বলা হয়েছে মানুষের মৌলিক কিছু চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আজকে সেগুলো সব ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। আজকে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, নারীর অধিকার নাই, রাস্তায় বের হতে পারছে না, নারী কর্মস্থল থেকে বেকার হয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ বেকার হয়ে যাচ্ছেন, দেশের উন্নয়ন স্থিমিত হয়ে গেছে, ব্যাংকের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ব্যয় করা হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয়, আমাদের ব্যাংকের রিজার্ভ শূন্য কোঠায় চলে আসছে। সবকিছু মিলে বাংলাদেশ এখন একটা শরণাতীতকালের অস্থিতিশীল পরিস্থিতিতে, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, দেশের ভিতরে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না, বিচার বিভাগ এখন আজ্ঞাবহ, প্রশাসনে কারু কথা কেউ শুনছে না, মবের রাজত্ব কায়েম হয়েছে। এটা কি বলে, আগে বলতো মগের মুল্লুক, এখন এটা মবের মুল্লুক। মবটা অনেকে বোঝেন না, এই জন্য বাংলায় বলি, উচ্ছৃঙ্খল লোকদের প্রভাবে যেখানে যার যা ইচ্ছা সেইভাবে বাংলাদেশটা চলছে। আর এই কাজটা করার জন্য যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের নির্মম শিকার যারা হয়েছিলেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা পুলিশ এবং অন্যান্য প্রজাতন্ত্রের কর্মচারীরা, বিভিন্ন সাধারণ মানুষ, তাদেরকে হত্যাকারীদের বিচার করা যাবে না এ জাতীয় একটা নোটিশ দিয়েছিলেন এই ইউনূস সরকার। ইউনূস সরকারের ওই নোটিশটার প্রেক্ষিতে তাদের বিচার করা যাবে না এটা বলছেন। আবার ওনারা যারা এই কাজটি করেছেন তাদেরকে মহাতি মহান হিসাবে গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি একটা ফেসবুক থেকে প্রাপ্ত একটা ডকুমেন্টে দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা কিছু অঙ্গীকারনামা দিয়েছে। সেই অঙ্গীকারনামাটা হলো 7টা অঙ্গীকারনামা। এর ভিতরে একটা অঙ্গীকারনামা হচ্ছে তাদের ঘোষণা করতে হবে জুলাইয়ের ছাত্র আন্দোলনের ওই সফলতাকে বলতে হবে দ্বিতীয় স্বাধীনতা। তা পৃথিবীর কারো দ্বিতীয় স্বাধীনতা আছে বলে আমি শুনিনি। দ্বিতীয়টা হচ্ছে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে যে দল করেছে সেই দলটাকে স্বীকৃতি দিতে হবে যে এদের নেতৃত্বে দ্বিতীয় স্বাধীনতা আসলে এনসিপি, যেটাকে ধরেন অ্যাডভোকেট ফজলুর রহমান বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি, আবার যা আমাদের সিনিয়র সাংবাদিক আজিজ সাহেব বলে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, আবার একজনকে শুনলাম ন্যাশনাল না এটা নগদ চাঁদা পার্টি, এরকম ভাবে নাম। থার্ড হচ্ছে তারা বলছেন যে তারা যত কাজ করেছেন আইন সিদ্ধ বা আইন বহির্ভূত, মানে বেআইনি আইনি যত কাজ করছেন এটা নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। ওই যে বঙ্গবন্ধুর খুনের পরে যে ইন্ডেমনিটি ওই রকম যে কোনো কোশ্চেন করা যাবে না, এটাকে মাফ করে দিতে হবে রাষ্ট্রের স্বীকৃতি। নেক্সট বলছে 1971 সালের মুক্তিযোদ্ধাদের যে মর্যাদা ওনাদেরকেও সেই মর্যাদা দিতে হবে, 71-এর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ওনাদেরকেও দিতে হবে। নেক্সট বলছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন, মাহফুজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারকে বীর শ্রেষ্ঠ খেতাব দিতে হবে। এখন মুক্তিযুদ্ধের সময় ইসমাইল ভাই যারা যুদ্ধ করতে গিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন, মারা গেছেন, এবং যুদ্ধরত অবস্থায় তাদেরকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়ার কথা ছিল এবং সেটা দেওয়া হয়েছে। এখন ওরা যে কয়জন বেঁচে আছে এই বেঁচে থাকাদের দিতে হবে, আর ওরা তো কোনো যুদ্ধ করে নাই। আর ওদের এই আন্দোলনকে আমি যুক্তির খাতিরে ধরি, এই আন্দোলন যারা মারা গেছে ওরা যদি প্রস্তাব করতে যে তাদের বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে, তা না, ওরা বলছেন যে যারা আমরা বেঁচে আছি এই কয়জন বীর শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে বেঁচে থাকা অবস্থা তাদের শ্রেষ্ঠ বলতে হবে। নেক্সট বলা হয়েছে আন্দোলনে নিহতদের পরিবার, অংশগ্রহণকারী বীরশ্রেষ্ঠ বীর বিক্রমের পরিবার সকলকে সরকারি চাকরিতে সুযোগ দিতে হবে, আর আহত নিহত পরিবারদের সুযোগ সুবিধা দিতে হবে। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের জন্য 30টি আসন রিজার্ভ করে রাখতে হবে।
তোরা আন্দোলন শুরু করছিল যে কোনো রিজার্ভেশন থাকবে না, কোটা পদ্ধতি থাকবে না। এখন ওরা বলতেছে যে চাকরিতে কোটা থাকবে, আমাদের মুক্তিযোদ্ধা বানাইতে হবে, সংসদে কোটা থাকবে। তবে সংসদেরটা এক শ্রেণীর যুক্তিযুক্ত, কেননা এরা তো ইলেকশন করলে কেউ ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারবে না। কাজে যদি কোটা করে 30টা এমপি সিট রিজার্ভ করাইতে পারে তাহলে মোটামুটি একটা গতি হতে পারে। এই বাচ্চা ছেলেদের, এই পাকনা পোলাপানদের এইরকম হতে পারে। এটা হলো এদের দাবি। এখন আমি একটা কথা বলি, এই দাবিটা, হ্যাঁ, এই দাবিটা যদি সত্য হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। এই অঙ্গীকারনামা যদি সত্য হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। আবার কেউ কেউ বলছেন যে এইটা তারা প্রত্যাখ্যান করেছে, যে এটা আমরা করিনি, আমরা দেইনি, এই কথাও আছে। তবে দেশের মানুষ ভাবছে যে এই ধরনের দাবি উত্থাপন করা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 71কে চিরতরে মুছে দেয়া এবং 24-এর আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলা, এটা দেশবাসীর জন্য খুবই দুঃখের এবং একটা বিরল ঘটনা। যাই হোক, আপনি সেটি উপস্থাপন করেছেন। এটা কতটুকু সত্যতা আছে আমরা সেটি এখনো জানি না, তবে এটি বেশ সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হচ্ছে এই ধরনের একটা মন্তব্য তাদের। এখন হচ্ছে যে 3 তারিখ এবং 5 তারিখ, 8 তারিখ, 3 তারিখে তারা কি সনদ, তাদের সেটি জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করবে এবং শহীদ মিনার থেকে সেই ঘোষণা আসবে। আর এর আগে আমি শাহবাগ প্রসঙ্গে একটু টাচ করে যেতে চাই। শাহবাগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে, গোলাগুলি বলতে মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, পুলিশ এসে লাঠিপেটা করেছে। ওখানে এক দল আরেক দলকে স্বীকার করে না। এরা বলে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা, ওরা বলে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা। একদল অপ্রকৃত, আরেক দল প্রকৃত। এই বিষয়টি আপনি একটু, আর অনেকেই আবার এনসিপি থেকে এখন পদত্যাগ করছেন, পদত্যাগের ঘোষণা দিচ্ছেন যে এনসিপির ভিতরে আমাদের নিরাপত্তা নাই। এনসিপির ভবিষ্যৎ সম্পর্কে আপনি একটু যদি বলেন আপনার অনুমান। না, আমি শুরুতে একটু বলি, এই যে অঙ্গীকার নামাটার কথা বললাম, আমিও বিশ্বাস করি আমাদের এই কোমলমতি বাচ্চারা 24 সালে একবার বিভ্রান্ত হয়েছে। কারণ জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের সাহেব, তিনি তাহের সাহেব বলছেন যে আমরাই এই ছেলেদেরকে গ্রোন আপ করছি, আমরাই শিবিরকে দিয়ে পাঠাইছিলাম, এই নাহিদ আমাদেরই প্রোডাক্ট। এটা আবার ডাক্তার শান্তনু, ওই যে বিএনপির, তার কাছে জেলখানার ভিতরে বসে বলছেন। এবং মিডিয়ায় ইন্টারভিউ দিয়ে সৈয়দ আবু তাহের বলছেন যে আমাদের নাম ব্যবহার করলে অনেকে রিজার্ভেশন থাকতো, তারা আসতো না, এই জন্য আমাদের নামটা রাখিনি, এ সবই আমাদের। তারপর আমি মনে করি এই ডকুমেন্টটা কোনোভাবেই আমাদের এই বাচ্চা ছেলেরা তৈরি করছে, এটা আমি মনে করি না। যদি তাদের ভিতর থেকে কেউ করে থাকে, এটা অর্বাচীনের কাজ করেছে, ঠিক হয় নাই। এখন 3 তারিখে তারা কি করবেন? দেখুন, অনেকে অনেক কিছু করতে পারেন। যেমন খন্দকার মোস্তাক 1975 সনের 26শে সেপ্টেম্বর একটা অর্ডিন্যান্স জারি করেছিলেন। তখন জিয়াউর রহমানই ছিলেন মূল ব্যক্তি, মোস্তাক খাতাপত্রে ছিলেন। সেইটাকে সংসদের 207 জন এমপি মিলে ভোট দিয়ে পাশ করছিল। তাহলে নিরঙ্কুশ ভাবে পাশ হলো। সেই পাশ কিন্তু সুপ্রিম কোর্টের রায় টেকে নাই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই, তিনি দখল করে যত আইন করেন, সংসদের 300 জনে মিলে যদি বিল করেন, এটা অবৈধ। এবং যিনি এই কাজ করছেন অর্থাৎ জিয়াউর রহমান, মোস্তাক এবং সায়েম, তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন রাষ্ট্রদ্রোহী, ফৌজদারি অপরাধকারী, চর দখলকারী, সেডিশ বলছেন তাদেরকে। কাজেই এই যে 3 তারিখে কি হবে? আচ্ছা, 3 তারিখে ধরুন তারা একটা ডিক্লারেশন দেবে। এই ডিক্লারেশন দেওয়ার অথরিটি ওদের কে দিয়েছে? সংবিধান প্রণয়নের অথরিটি হবে জনগণ যদি ভোট দেয়। 70 সালে কিন্তু জনগণ ভোট দিয়েছিল। প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের ভোট দেয় এই অঞ্চলের যারা, তারা একত্রিত হয়ে গণপরিষদের মিটিং এর মধ্য থেকে সংবিধান পাশ করে তারা সেখানে একটা ডিক্লারেশন দিয়েছিল, যেটা আমাদের সংবিধানের প্রথম পাতাই আছে। তো এদেরকে ভোট দিয়েছে কে? এই বাচ্চা ছেলেদের কে ভোট দিয়েছে? এই দেশে 18 কোটি মানুষ বসবাস করে। কার ভোটে ওরা এই চার্টার ঘোষণা করতে পারতেছে? এই চার্টার ঘোষণা করার এখতিয়ার তাদের নাই। নাম্বার 2 হচ্ছে ইউনূসের ক্ষমতায় থাকার পূর্তি পালন। এটা ক্ষমতায় থাকার পূর্তি পালন শব্দটা প্রপার না, বলতে হবে ক্ষমতা দখলের পূর্তি পালন। কারণ আমাদের সংবিধানে কোনোভাবে অনির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ অধিষ্ঠিত হন, তাহলে সংবিধানে যে বিধান নাই, আপনি সেই বিধান করলে এটা হবে রাষ্ট্রদ্রোহিতা। ফলে ওনার অবৈধ ক্ষমতা দখল, উনি যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করেছিলেন ওনার দেশীয় এবং বিদেশি ওস্তাদদের সাহায্যে, সেটা অবৈধ। এই জন্য 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ কি হবে, এটা আমার কাছে
অস্পষ্ট, তবে কিছুই যে হবে না এটা আমি মনে করি। একটা বিষয় বলি, এরা প্রত্যেকেই তো মহান মহান ব্যক্তি হয়ে গেছেন। যেমন জামাত বলতেছে সব আমাদের তৈরি করা। জামাতের বড় অনুষ্ঠানে জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমানকে বলা হলো জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড তিনি, উনি অস্বীকার করলেন না। আবার ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড। আবার ওই দেশে থাকা অবস্থা একটা টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে এনসিপির প্রধান তিনি বললেন না 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 এইটার সঙ্গে আমরা একমত না, উনি মাস্টার মাইন্ড না। আবার খায়রুল কবির খোকন বিএনপির নেতা, সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, উনি বলছেন কিসের মাস্টার মাইন্ড? ওটা মাস্টার মাইন্ড তো তারেক রহমান, তার নির্দেশে সবকিছু হয়েছে মাস্টার মাইন্ড। আবার আর একজনে বললেন যে না না এরা কেউ মাস্টার মাইন্ড না, ওই যে ইনকলাব মঞ্চের প্রধান। মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এখন এরা প্রত্যেকের মাস্টার মাইন্ড দাবি করতেছেন, প্রত্যেকেই ঘটনার নায়ক দাবি করতেছেন। আমার একটা উদাহরণ মনে পড়ে, একটা কবিতা, কবিতাটা অনেকের পরিচিত, আমি একটু পড়ি। রথযাত্রা ধুমধাম, ভক্তরা লুটায় পায়ে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অর্থাৎ রথযাত্রায় রাস্তার উপর থেকে রথের মূর্তি যাচ্ছে, এখন রথ ভাবে আমি তো দেবতা, কারণ সবাই সে প্রণাম করতেছে। পথ ভাবতেছে আমার উপর থেকে রথযাত্রা যাচ্ছে, আমি তো। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, আর মূর্তি ভাবতেছে আমি দেবতা, আর অন্তর্যামী বলতেছে তোরা কেউ দেবতা না, দেবতা আমি। এই যে যারা 8 তারিখ 5 তারিখ 3 তারিখ করতেছে, এদের কারোই লিগ্যাল কোনো ম্যান্ডেট নাই, এরা কেউ কিছুই না। এদের যত ঘোষণাই দিক না কেন, কোনো লিগ্যাল অথরিটি তাদের নাই। এই ঘোষণা দিয়ে তাদের নতুন কিছু সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আমি বলি, এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই, কিন্তু তারা তো 1 বছর ক্ষমতায় থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে, এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই, আপনাদের কিছু করার নেই না। দেশের মানুষ কিন্তু কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল, যেন উমামা ফাতেমা তাদের বৈষম্য বিরোধীর মুখপাত্র, সে বলছে আমরা প্রতারিত হয়েছিলাম। নীলা ইসরাফিল বলছেন প্রতারিত হয়েছিলাম। আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম। চিত্রনায়িকা বাঁধন তিনি বলছেন যে না, এরা যে দল করবে, এরা যে উপদেষ্টা হবে, এ কথা আমাদের বলা হয়নি। আবার ওই যে ইনকলাব মঞ্চের হাদি, সে বলছে যে তখন তো এই কথা ছিল না। এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে, সবাই বুঝতে পারছে এটা। কাজে আমাদের অনেক সময় মনে হইতে যে ঠিক আছে, আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে, অভিযোগ আছে, মানুষ দেখুক কি আরামায় সেরা দিতে পারছে। এখন দেশের মানুষ ফুঁসে উঠছে। যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যমে কথা বলেন, সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক জনাব জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন, এমনকি মতিউর রহমান চৌধুরী মানব জমিনের, প্রথম আলোর এডিটর, ডেইলি স্টার এডিটর, এরা সবাই মিলে এখন বলতেছে কোথায় আসলাম, এ কি ছিল, এর চেয়ে তো হাসিনা অনেক গুণে ভালো ছিল। দেশের মানুষ এখন ফুঁসে উঠছে। ওই যে আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ হওয়ার মতো অবস্থা। আমাদের দলীয় ব্যানারে করা লাগবে না, সাধারণ মানুষে ফুটে উঠছে। যেটার দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে, আমাদের কোনো নেতা পর্যন্ত ছিল না, সাধারণ মানুষ এমন ভাবে এড়িয়ে আসছে যে সেনাবাহিনীর কনভয়ের ভিতরে চোরের মতো ঢুকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়েছে এই কথিত জুলাই আন্দোলনের ব্যক্তিদের। সেখানে র্যাব, বিজিবি, পুলিশ, আর্মি দিয়েও কিছু হয় না, এখন কোথাও লোক আসে না। কাজে মানুষ কিন্তু আর মনে হয় তাদের সুযোগ দেবে না। আমার ধারণা পতনের একেবারে লাস্ট সীমানায়, খাদের কিনারে আসছে। আর আওয়ামী লীগের তো বাংলাদেশে 1/3 মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে। 18 কোটি মানুষ যদি ধরি, তাহলে 6 কোটি মানুষ বাংলাদেশে, আমরা কজন বিদেশে আছি, জেলেই বা কতজন আছে। মানুষ কিন্তু ফুঁসে উঠতেছে। সেদিন খুব দূরে নয় যে এই যে যারা অনেক অকর্ম কুকর্ম করতেছে, তাদের আর বেশি দিন সময় আছে বলে আমার মনে হয়। আপনি মনে করেন না? আচ্ছা, আপনাকে আমি এখন একটা কথা বলি, বসুন্ধরার কোন কনভেনশন আশেপাশে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়েছে এবং সেখানে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী এক হয়েছে। আবার সেখানে একজন রানিং সেনা কর্মকর্তা মেজর, সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হবে, যুদ্ধের প্রশিক্ষণ সেখানে দিয়েছেন। এই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কিনা? দেখুন, আওয়ামী লীগ এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। আমি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল
কর্মী হিসাবে চ্যালেঞ্জ করে বলছি, আওয়ামী লীগ কোনো অস্ত্র ট্রেনিং দেওয়া লাগে না। কারণ 1971 সালে বিশ্বখ্যাত পাকিস্তানি জাদ্রেল সশস্ত্র সেনাবাহিনীকে মোকাবেলা করছে নিরস্ত্র বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্বে। কাজে আওয়ামী লীগের এই কোন মেজরে দিয়ে ট্রেনিং দেওয়ার জন্য এটা হাস্যকর কাহিনী তৈরি করা, এগুলো এমন গল্প সাজাচ্ছে, এগুলো খুব র হ্যান্ডের গল্প, স্ক্রিপ্ট ভালো করে লেখা হচ্ছে না। আওয়ামী লীগের সারা দেশের মানুষের ভিতর যে ট্রেনিং, সেটা হলো জয় বাংলা ধ্বনি, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি আনুগত্যতা, দেশের প্রতি কমিটমেন্ট। এখানে এইটা কোনো বোকাও করে, ঢাকার মতো জায়গায় যেখানে আমার ইউনিয়ন কমিটি একটা লোক নিরাপদ না, আমি এটা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ লোককে ট্রেনিং দেওয়াইতেছে। এই গাল গল্প, এটা ওই যে একটা সিনেমা দেখছিলাম শাহজাদি গুলবাহার আকাশ থেকে ওড়ে, পরে শুনলাম যে এটা আরব উপন্যাসের গল্প। এইরকম গল্প রচনা করতেছে। এটা হলো আওয়ামী লীগ সম্পর্কে মানুষকে একটা বিভ্রান্তিকর ধারণা দেওয়ার জন্য। এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই জাতীয় কোনো ট্রেনিং এ যাচ্ছে না। আমাদের ট্রেনিং আমাদের বিশ্বাস, আমাদের ট্রেনিং আমাদের ভালোবাসা। জি জি, আরেকটা কথা বলি, কিছু কিছু পত্রপত্রিকা টুকটাক দেখেছি, পত্রপত্রিকা তো সেভাবে আসে না, সোশ্যাল মিডিয়ায় যেগুলো আলোচনা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী বা মন্ত্রী পর্যায়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ঢাকায় আনা হচ্ছে, কোনো প্রকার কি এক ধরনের গুজব চতুর্দিকে ছড়াচ্ছে। এই বিষয়টার সম্পর্কে আসলে কতটুকু জানেন? কেন আনা হচ্ছে? আপনি কি, আপনার কোনো ধারণা আছে বা কেন দেখুন, আনা আমার হয়েছে? কোনো ধারণা নাই, তবে অনুমানটা আছে। কারণ এই সেই দেশ যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়, যিনি বঙ্গভবনে না থেকে ওই ধানমন্ডির অর্ডিনারি বাড়িতে থাকতেন। এই সেই দেশ যে দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রকাশ্যে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করে 23 জনকে মেরে ফেলে। এই সেই দেশ যেখানে একসঙ্গে 63টি জেলায় বোমা নিক্ষেপ করা হয়। এটা সেই দেশ যে খুনিদের জেলখানার থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে। এই সেই দেশ যেখানে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে খুনের পরে 31শে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছিল। এই সেই দেশ যেখানে 3রা নভেম্বর 1975-এ জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল। কাজী দেশে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না। হরকাতুল জিহাদের নেতাদের যখন মুক্তি দিয়ে দিতে পারে, তখন জেলের ভিতরে যে কোনো অজুহাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করে ফেলতে পারে, এটা অস্বাভাবিক না। তবে এই ঘটনায় যদি কেউ জড়িত হন, তাদের জন্য ওয়ার্নিং, পৃথিবীর কোনো জায়গায় গিয়ে রক্ষা পাবেন না তারা। মানে এই ধরনের কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, এরকম কোনো আশঙ্কা আছে? নট আনলাইকলি হতেই পারে। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, বাংলাদেশ ইউরোপ একটা মন্তব্য করেছেন তিনি, যে নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হবে। এই যে বাংলাদেশ ইউরোপ, তিনি বলছেন ইসমাইল ভাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। নাহিদ ইসলাম, তাহলে সংবিধানের কি হবে? সমর রেজাউল করিম সাহেবকে জিজ্ঞাসা করেন এটা আইনটা কি। আচ্ছা, এখন যে বলছে জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে, আজকের পত্রিকায় দেখেছি উনিও বলেছেন, ভালো, ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ইউরোপ। সেটি হচ্ছে, তাহলে এতদিন যে আলোচনা সমালোচনা 11 মাস যাবৎ চললো, এগুলোর কি হবে? আপনি একটু এই সম্পর্কে আইনি ব্যাখ্যা কি প্লিজ? ফলাফল তো কিছু বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই যারা ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস, তারপর তার পরিষদ, সেনাবাহিনী প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান, সচিবরা, পুলিশ প্রধান, সবাইকে তো শপথ যাদের নিতে হয়, তারা শপথ নেছেন যে বাংলাদেশের সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব, এই সংবিধানকে মানব। এই সংবিধানের ঊর্ধ্বে বাংলাদেশে কোনো আইন নাই। এই সংবিধানের বাইরে গিয়ে জুলাই প্রোক্লামেশন বলেন, অগস্ট প্রোক্লামেশন বলেন, আর সারা বছরের প্রোক্লামেশন বলেন, ডক্টর ইউনূস প্রোক্লামেশন বলেন, কোনোটাকে সুপারসিড করতে পারবে না লকে। আমাদের ল যেটা, এটাকে সুপারসিড করার কোনো সুযোগ নাই। ফলে ওই প্রোক্লামেশন অনুযায়ী ইলেকশন হবে, এটা ভাবার কোনো কারণ নাই। ইলেকশন না দিয়েও তো অনেক অবৈধ দখল করে থাকেন না। জিয়াউর রহমান ক্ষমতায় এসে অবৈধ দখল করে হ্যানা করছিলেন না? এরশাদ সাহেব এসে মার্শাল্লাহ জারি করেন নাই? মোস্তাক সাহেব থাকেন নাই? ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন যতক্ষণ অস্ত্র হাতে আছে, কিন্তু এটা যে অনন্তকাল থাকা যায় না, এটা প্রমাণিত সত্য। অতএব যা কিছু বাংলাদেশে হবে, সেটা লিগালিটি হচ্ছে সংবিধান সম্মত উপায় হতে হবে, এর বাইরে আর কোনো কিছু করার নাই। দেশের যে বিপুল পরিমাণ মানুষের সমর্থন আছে, সেই সমর্থনটা মানুষের ভালোবাসা। এই জায়গায় আমাদের যেভাবে নির্মম ভাবে যেখানে পায় মবের মাধ্যমে মেরে ফেলা হয়, 245 জন 75 জন মানুষকে রাস্তাঘাটে পিটিয়ে মারা হয়েছে, এবং এর কোনো বিচার হবে না।
বিপুল পরিমাণ পুলিশকে মেরে ফেলা হয়েছে, এর কোনো বিচার হবে না। আপনারা কি চান যে আমাদের মবের ভিতর ধরে মেরে ফেলুক? আমাদের দেশে তো কোনো এখন আইন নাই, কোনো প্রশাসন নাই। কোর্টে যাব, কোর্টের ভিতরে সাবেক আইনমন্ত্রীকে, সাবেক তথ্যমন্ত্রীকে কোর্টের ভিতরে মারতেছে। লয়ার এনগেজ করব, লয়ারকে জেলে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় দেশের ভিতরে আমরা কিভাবে কাজ করব? তবে আমরা সুসংগঠিত হচ্ছি, করব। দ্বিতীয় হচ্ছে, আমাদের তৃণমূলের কর্মীদের বলবো, এটা একটি ষড়যন্ত্রের শিকার আমরা সবাই, তৃণমূলের কর্মীরা সহ আমরা সবাই। বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এর চেয়ে ক্ষতি বাঙালি জাতির ইতিহাস আর কিছু নাই। বঙ্গবন্ধু কন্যার স্বামীর বাড়ি সুধাসদন, সেটাকে লুট করে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার ভাইদের বাড়িঘর লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাছের পাতাটা পর্যন্ত নাই। কাজী যারা আমরা আওয়ামী লীগ করি, তাদের উপর প্রতিশোধ, ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে এগুলি। কাজে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, অন্ধকার চিরস্থায়ী না। আমরা সবাই বিপদাপন্ন, এই বিপদ ইনশাআল্লাহ কেটে। এমপিরা, আমি তাকে একটু মনে করে দিই যে কনস্টিটিউশনাল প্রসেসে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে একসেপ্ট করি পার্লামেন্টে বিএনপিও গেছে, জাসদ গেছে, ওয়ার্কার্স পার্টি গেছে, গণফোরাম গেছে, অর্থাৎ ডক্টর কামালের নেতৃত্বাধীন যে জোট ছিল সেই জোটের নেতারাও গেছে। কাজে বিনা ভোটের এমপি এই কথা বলা ঠিক না। তাদেরকে একটু মনে করে দিই যে বিচারপতি রৌফ প্রধান নির্বাচন কমিশনার থাকা অবস্থায় মাগুরা কেলেঙ্কারির মতো জঘন্যতম ঘটনা ঘটেছিল। মোসাদ্দেক আলী ফালুকে ঢাকায় নির্বাচিত করার জন্য বাইরে থেকে ট্রাক ভর্তি লোক আনা হয়েছিল। কোন লোক ভোট না দেওয়া সত্ত্বেও ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। জিয়াউর রহমান ভোট ছাড়া ক্ষমতায় এসে ১০২% ভোট নিজেকে কাস্ট করে নিজে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। এবং জেনারেল জিয়াউর এরশাদও ক্ষমতা এসে একই ঘটনা ঘটিয়েছিলেন। আওয়ামী লীগ কিন্তু কোনোদিন সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসেনি, অবৈধ উপায়ে ক্যান্টনমেন্টের ভিতর থেকে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক ধারাবাহিকতায় ১৯৪৯ সাল থেকে দীর্ঘ ধারাবাহিকতায় বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আমি সেই দলকে রিপ্রেজেন্ট করি, সেই দলের একজন কর্মী। আর দেশের ভিতরে তো চরম অশান্তি, আইন শৃঙ্খলা নাই, প্রশাসন নাই, বিচার বিভাগ নাই, ভয়াবহ নৈরাজ্য। এই নৈরাজ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে এখন এদের এক্সিটের সময় এসে গেছে, অর্থাৎ খাদের কিনারে এসে পড়েছে, মানুষকে রুখে দাঁড়াতে হবে। এখন সময় এসেছে এদেরকে শুধু না বলা না, এদেরকে প্রতিরোধ করার জন্য সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ হবার। জি জি, আপনার কথার প্রসঙ্গে আবার আরেক কথা একজনে বলছে যে আগের সরকার তো 5 বছর পর পর সাংবিধানিকভাবে নির্বাচন দিত, এখন তো আর অসাংবিধানিক সরকার কোনো নির্বাচনের কথাই শুনতে পারে না। কাজে নির্বাচন নিয়ে অতীতে কি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করা এখন আর আলোচনায় টেকে না, কারণ এই সরকার নির্বাচনের কথা মুখ দিয়ে উচ্চারণ করছে না। আরেকটা বিষয় আমি কি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, আপনি এই সরকারকে ব্যর্থ বলছেন। সরকার তো 35% থেকে 20% নিয়ে এসছে। কি কি গোপন চুক্তি হয়েছে সেটি না বললেও দেশের মানুষ তো দৃশ্যত এক ধরনের বলা হচ্ছে যে সরকার সাকসেসফুল হয়েছে, ইউনূস সাহেব অনেক ধন্যবাদ দিচ্ছেন, অনেক খুশি, কূটনৈতিক বিজয়। এই সম্পর্কে আপনার আর কিছু বক্তব্য আছে কিনা? অবশ্যই, কারণ এ সরকার তো ঘুষ দিয়ে কমিশন শর্ত সাপেক্ষে করছে। যেমন বাংলাদেশে এখন কোন বোয়িং কেনার দরকার আছে? 25টা বোয়িং কিনে 25টা হ্যাঁ, সেই 25টা বোয়িং নোয়াখালী যাব। আমি ফেসবুকে দেখছি নোয়াখালী, নরসিংদী, গোপালগঞ্জ 50 টাকা এই বোয়িং কেনার নামে এটা প্রকারান্তরে ঘুষ দেওয়া। ইউনূস সাহেবের আবার একটা ভালো যোগ্যতা আছে, লবিস্ট নিয়োগ করতে হয় কিভাবে। তিনি টাকা ইসরায়েলকে দিয়েছিলেন, ক্লিনটন ফাউন্ডেশনকে টাকা দিয়েছিলেন। নোবেল তিনি কিভাবে কিনেছিলেন এটা মানুষ অন্তত অনুধাবন করতে পারে। তারপরেও শুল্কের উপর যে আজকের যে ট্যাক্সটা উনি কমিয়েছেন, শেখ হাসিনা আমলে কি এই ট্যাক্স ছিল? আমি তুলনা করব শেখ হাসিনা আমলে কি ছিল, তার চেয়ে অনেক বেশি ট্যাক্স। তাহলে আপনি করলেনটা কি? আপনি তো শেখ হাসিনার চেয়ে ভালো কিছু মানুষকে দেখাতে পারলেন না। গম কিনবে নাকি আমেরিকা থেকে প্রচুর, এবং সেখান থেকে পচা গম আনবে, যে গমগুলো অতীতে ফ্রি দেওয়া হতো, গরিব মানুষদের ফ্রি দেওয়া হতো, সেই গম এখন টাকা দিয়ে কিনবে। কারণ ইউনূস সাহেব তো সুদের ব্যবসা করেন, উনি টাকা দেওয়া এবং নেওয়া এটাই উনি বোঝেন। অবৈধ ক্ষমতা দখলদার ডক্টর ইউনূস এবং বাটপার লুচ্ছা পরস্ত্রীর সাথে পরকিয়া করা আসিফ নজরুল এর পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। আপনারা অনেকেই জানেন আসিফ নজরুল অনার্স এবং মাস্টার্সে কোনো জায়গায় ফার্স্ট ক্লাস পায় নাই, সেকেন্ড ক্লাস পাওয়া ছাত্র। শুধুমাত্র মুক্তিযুদ্ধের যে দলিলগুলো
জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম, বেগম সুফিয়া কামাল, রাজ্জাক ভাই, তারপরে আমাদের সাংবাদিক শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, কবি সুফিয়া কামাল, আমাদের কবি শামসুর রহমান, ওরা মিলে যে স্বাধীনতার পরবর্তীতে ঘাতক দালালরা যে আমাদের লোকদেরকে কিভাবে হত্যা করেছে, নির্যাতন করেছে, এর যে সচিত্র প্রতিবেদন তৈরি করেছিল, এই প্রতিবেদনগুলা এই এরশাদুল বারী নামে পাকিস্তানপন্থী একজন রাজাকারপন্থী একজন টিচার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন, সেই ডিনকে দিয়ে, ল ফ্যাকাল্টির ডিনকে দিয়ে সে তার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পায়। চাকরি পাওয়ার পরে যেহেতু সেকেন্ড ক্লাস, তার তো সহজে কমনওয়েলথ স্কলারশিপ পাওয়ার কথা না, কিন্তু যোগ্য মানুষকে না দিয়ে এই অযোগ্য, এই বাটপার, এই সিটিং, এই টাউট লোকটাকে স্কলারশিপটা দেওয়া হয়। কি স্কলারশিপ? কমনওয়েলথ স্কলারশিপ। সেটা নিয়ে সে এখানে এসে ডক্টরেট ডিগ্রি করে। তাহলে এখন দেখেন, সেই টাউট ডক্টর ইউনূস, বাটপার ইউনূস, এরা দেশটাকে ছিঁড়ে পিড়ে শেষ করছে। এখন প্রথমে তারা চেয়েছিল আমেরিকাকে পট করে বন্দরটা দিয়ে দিবে, আর দিয়ে দিবে একটা করিডোর, এবং আমেরিকাকে আমাদের সেন্ট মার্টিন দিয়ে দিবে। এই চিন্তায় রিয়েকশন হয়েছে সমাজে। আর্মি, পুলিশ, বিজিবি, বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কথা উঠছে যে আমরা এটা চাই না, যার কারণে ডক্টর ইউনূস ওই যাত্রায় এটা দিতে পারেনি। তারপর কি হলো? ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বাড়িয়ে দিল। আমাদের কিসের ট্যারিফ? আমরা যে আমেরিকাতে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং বিক্রি করি, দেখেন আরো 2 বছর আগে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এর টোটাল বিক্রি ছিল, অর্থাৎ আমরা যে এক্সপোর্ট করতাম, এক্সপোর্টের পরিমাণ ছিল $64 বিলিয়ন, যেটা এই বছর হওয়ার কথা $75 বিলিয়ন। এই $75 বিলিয়ন মধ্যে আমাদের আমেরিকাতে ট্রেড হয় মাত্র $10 বিলিয়ন, আর বাকি $65 বিলিয়ন আমরা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানি করি। সেটা অস্ট্রেলিয়া, সেটা নিউজিল্যান্ড, সেটা কানাডা, সেটা ইউরোপ এবং আমেরিকার আরো অন্যান্য দেশ এবং আফ্রিকা, সব মিলিয়ে আমরা 75 বিলিয়ন এস্টিমেটেড ফরেন কারেন্সি এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং থেকে আসে। দেখেন, ভারত আমরা রপ্তানি করি 1 বিলিয়নেরও কম, কিন্তু ভারত থেকে যেটা আমরা আমদানি করি সেটা হচ্ছে 10 বিলিয়ন। এখন আপনাদের মনে সাধারণত প্রশ্ন জাগতে পারে, তা না, ভারতের সাথে তো আমরা শুধু কিনি, আমরা তো বেচি না, তাহলে ভারত কেন, আমাদের কেন বাণিজ্য এত ঘাটতি, আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখবো না? কিন্তু হে বৎস, একটু ভালো করে শোনো, ভারত থেকে আমরা কি কিনি? ভারত থেকে আমাদের বাংলাদেশে যে সুতা উৎপাদন হয়, যে সুতা দিয়ে আমাদের কাপড় হয়, যেই কাপড় দিয়ে আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে 75 বিলিয়ন বিক্রি করি, সেই সুতার প্রাথমিক উৎস হচ্ছে ভারত। অর্থাৎ আমরা মূলত ভারত থেকে এই সুতাটাই মূলত কিনি এবং কাপড়ও কিনি। এখন সুতা দিয়ে কাপড় তৈরি হয় বাংলাদেশে, সেই কাপড় দিয়ে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং তৈরি হয়। সুতা উৎপাদনের জন্য যে তুলা, এই তুলা কিন্তু আমরা ভারত ছাড়া আরো 2টা দেশ থেকে 3টা দেশ থেকে কিনতে পারি। ব্রাজিল থেকে কিনতে পারি, আমেরিকা থেকে কিনতে পারি, চায়না থেকেও কিনতে পারি। এখন চায়না, ব্রাজিল এবং আমেরিকা থেকে যদি আমরা সেই তুলা কিনি, ভারত থেকে যে দামে কিনি তার থেকে 20% দাম বেশি পড়ে। তাহলে আপনি দেখেন, গার্মেন্টসের ট্যারিফ যদি 20% 15% বেড়ে যায়, আমাদের হাঁপানি উঠে যায়। কারণ কি? এই পরিমাণ যদি ট্যাক্স বেড়ে যায়, তাহলে আমরা মার্কেটে টিকে থাকবো কি করে? আর এখন যে তুলা আমরা ভারত থেকে আমদানি করি, সেটাতে আমাদের দাম সাশ্রয় হলো 20%, আর অন্যদিকে ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন এবং টাইমের থেকে আমরা আরো 5% সেভ করি। তার মানে আমরা 25 ভাগ কম দামে, কম খরচে ভারত থেকে তুলা আমদানি করতে পারি। এখন আপনি যদি মনে করেন
আমরা ভারত থেকে কিনবো না, ভারত আমাদের সাথে সম্পর্ক ভালো না, আমরা ভারতের সাথে বন্ধু হব না, তাহলে আপনি কোত্থেকে আনবেন? ব্রাজিল থেকে আনেন। ব্রাজিল থেকে একটা তুলার চালান বাংলাদেশে আসতে আসতে 15 দিন থেকে 1 মাস সময় লাগে, আর ইন্ডিয়া থেকে আসতে 3 থেকে 5 দিন সময় লাগে। তাহলে আপনি 1 মাস আর 5 দিন, এটা ডিফারেন্সটা আপনি বোঝেন যে একটা অর্ডার দিলে এই সময়ের ভিতরে আসলে আপনার লাভটা কি। এক, যখন ব্রাজিল থেকে আমেরিকা থেকে তুলা আসে, সেই তুলা যেই পরিমাণ সময় নিয়ে যত লম্বা জার্নি করে বাংলাদেশে আসে, যে ট্রান্সপোর্টেশন কস্ট হয়, ভারতের থেকে সেটা করলে মাত্র 15% থেকে 20% কস্টে আমরা আনতে পারি। তাহলে এখন আপনি বোঝেন ভারত থেকে যে আমরা 10 বিলিয়ন আমদানি করি, এটা কি ভারতের প্রয়োজনে করি নাকি আমাদের প্রয়োজনে করি? ওই 10 বিলিয়ন আমদানি করতে পারি বলেই আমরা 75 বিলিয়ন রপ্তানি করতে পারি। তার মানে আমাদের যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং, যেটা আমাদের একমাত্র ম্যান পাওয়ারের বাইরে আমরা যেটা এক্সপোর্ট করি, সেটা হচ্ছে মূল ভিত্তিটা গার্মেন্টস, আর সেই গার্মেন্টসের ভিত্তিটা হচ্ছে ভারত। 2, বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি, আপনারাও পড়ছেন, বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। নদী মাতৃক অর্থটা কি? মানে হচ্ছে বাংলাদেশের মা হচ্ছে নদী। এই নদী থাকলেই বাংলাদেশ বেঁচে থাকে, আর এই নদী বেঁচে না থাকলে বাংলাদেশও বেঁচে থাকে না, কারণ নদীর হচ্ছে বাংলাদেশের মাতা। এখন বাংলাদেশের যে বড় বড় 54টা নদী, এই 54টা নদী এসছে ভারত থেকে। তাহলে বাংলাদেশের মা যদি হয় নদী, আর নদীর মা হচ্ছে ভারত, আপনি কি বুঝতে পারছেন? কথাটা ক্লিয়ার হয়েছে যে বাংলাদেশ হচ্ছে নদী মাতৃক, অর্থাৎ বাংলাদেশের মা হচ্ছে নদী, আর নদীদের মা হচ্ছে ভারত, কারণ সমস্ত নদীর উৎস ভারত। কিছু কিছু নদী আছে চায়নাতে উৎপত্তি, কিন্তু ভারত দিয়ে এসছে, ভারতের উপরে এই ক্ষমতা সেটার। এখন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, বাংলাদেশের যে ফসল উৎপাদন, ধান উৎপাদন, গম উৎপাদন, পাট উৎপাদন, রবি শস্য উৎপাদন, এটার বিশাল অংশ নির্ভর করে শুষ্ক মৌসুমে এই নদীতে কি পরিমাণ পানি আছে সেটার উপর। যদি নদীতে পানি না থাকে, তাহলে আপনি দেখবেন আমাদের রবি শস্য উৎপাদন হচ্ছে না। যদি নদীতে পানি না থাকে শুষ্ক মৌসুমে, তাহলে আপনি দেখবেন আমাদের ধান উৎপাদন, চাল উৎপাদন, আমাদের গম উৎপাদন 1/3 বা অর্ধেক কমে গেছে। যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে এই নদীর উপরে ভিত্তি করে, এই নদীর পানির উপরে ভিত্তি করে জেলে সম্প্রদায় বেঁচে থাকে, ইলিশ মাছ বেঁচে থাকে, যেই নদীর উপরে ভিত্তি করে আমাদের জীবিকার অনেক কিছু নির্ভর করে, সেই নদীর উৎপত্তিস্থল ভারত। এখন আজকে আপনি আমেরিকা 10% ট্যারিফ বাড়াইছে, 15% ট্যারিফ বাড়াইছে, সেই জন্য আমাদেরকে আমেরিকার কাছে এখন খত দিতে হচ্ছে যে আমরা আমেরিকা থেকে উড়োজাহাজ কিনবো। যে উড়োজাহাজটি আগে আমরা যেখান থেকে কিনতাম, যেসব উৎস থেকে কিনতাম, সেখান থেকে প্রায় 100 ভাগ বেশি দাম। আগে যদি আমরা 1 বিলিয়ন দিয়ে কিনতাম, সেটা এখন 2 বিলিয়ন দিয়ে আমেরিকা থেকে কিনতে হবে। আমরা যে অস্ত্র চায়না থেকে, ইন্ডিয়া থেকে বা টার্কি থেকে আমরা যে অস্ত্র কিনতাম, সেই অস্ত্র যেটার দাম ছিল 1 বিলিয়ন, আমেরিকা থেকে সেটা কিনতে হবে 2.5 বিলিয়ন দিয়ে। এখন আমরা সেখান থেকে কিনতে হবে। যেই তুলা আমরা কিনতাম 10 মিলিয়ন দিয়ে, আমেরিকা থেকে সেটা 15 মিলিয়ন দিয়ে কিনতে হবে আমাদের। তাহলে আপনি বোঝেন, আমেরিকাকে যদি এখন খুশি করতে হয়, শুধু তার থেকে কিনলেই হবে না, আমাদেরকে আমাদের বন্দরটি আমেরিকাকে দিতে হবে, আমাদের ডিপ সিতে একটি সি পোর্ট দিতে হবে আমেরিকাকে, যেখানে আমেরিকা একটি নেভাল বেস, একটি সামরিক ঘাঁটি করবে। এই ঘাঁটি করে দক্ষিণ পূর্ব এশিয়াকে সে মনিটর করবে। তাহলে আপনি বোঝেন, যেখানে ইন্ডিয়ার উপরে যে আমাদের নির্ভরশীলতার যেটা দেখালাম, যে আমার গার্মেন্টস বাঁচতে হলে ইন্ডিয়ার সাথে আমার সম্পর্ক রাখতে হবে, কারণ আমেরিকা একদিকে ট্যারিফ বাড়াচ্ছে, ইউরোপও বাড়াবে, আর এদিকে জিনিসপত্র যদি বাইরের থেকে কিনতে হয়, তাহলে আমার প্রোডাক্টের ভ্যালু অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া অথবা চায়নার সাথে আমরা আর প্রতিযোগিতায় ইন্ডিয়া সহ কারো সাথেই আর টিকে থাকতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের এই শিল্পটি ধ্বংস হয়ে যাবে। এক, দ্বিতীয়ত আসেন, বাংলাদেশে যে সরিষা
তারপরে ডাল, বিভিন্ন রকমের মশলা, আমরা যেটা আবহমান কাল থেকে খেয়ে এসেছি, বাংলাদেশের জায়গার অপ্রতুলতার কারণে, ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের কারণে, মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে উৎপাদন করার মতো জায়গা এখন নেই। যার কারণে এইসব কলাই, মসুর, ডাল এগুলো কিন্তু আমরা এখন ভারত থেকে নিয়ে আসি। এই ভারত থেকে আইনা আমরা যে দামে বিক্রি করি, পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আনলে এটা 3 গুণ দামে বিক্রি করতে হবে, কারণ এর কাছাকাছি আর কেউ নেই। তাই এখন আমার যে ভারতের নির্ভরতা, বিশেষ করে নদী এবং আমাদের ভারতের উৎপাদিত এইসব রবি শস্য, এটা আমরা কোত্থেকে আনবো, কোথায় যাই আমরা পাবো? ভারতের সাথে আমরা শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল, বঙ্গবন্ধু যখন ছিল, তখন নাকি গোলামি চুক্তি করেছে। এই যে আজকে 11 মাস এই বাটপার ইউনুস, এই লুচ্ছা এই নজরুল, এই লুচ্চা নজরুলরা এখনো পর্যন্ত কি আপনাদের সামনে একটি চুক্তিও বের করে দেখাইতে পারছে? যেই চুক্তিটি ভারতের সাথে আমরা গোলামি চুক্তি বলে করেছি, তারা বাদ করেছে বা আপনাদেরকে দেখাইতে পারে। তারপরে আসেন পাকিস্তান। পাকিস্তানের সাথে আমরা রক্তক্ষয়ী একটি যুদ্ধ করেছি। এই যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করে এই বাংলাদেশের জন্ম হয়েছে। 30 লাখ মানুষের মৃত্যুর জন্য এখন পর্যন্ত তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা করে নাই। আমাদের যে পাওনা তাদের কাছে, ওই সময়ে আমরা 70 বিলিয়ন পরিমাণ টাকা মানে আমরা ওদের কাছে পাই। আমাদের যে সম্পদ তারা তছরূপ করেছে এবং আমাদের যে যা যা নিয়ে গেছে, আমরা তাদের কাছে ক্ষতিপূরণ সহ 70 বিলিয়ন পাওয়ার কথা। সেই 70 বিলিয়ন কোথায়? আমাদের 70 বিলিয়ন তো আমাদেরকে দেয়নি। তাইলে আমরা যে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছি, পাকিস্তান আসলে কি? পাকিস্তান উৎপাদন করে জঙ্গি আর ভারত উৎপাদন করে মানব সম্পদ। এখন আমরা কি জঙ্গি উৎপাদনের দিকে যাব নাকি মানব সম্পদ উৎপাদনের দিকে যাব? এক। দ্বিতীয়ত, পাকিস্তানে গত 70 বছরে, এখন তো 78 বছর, এই 78 বছরে একটি সরকারের টেনিউরও 5 বছর পূর্ণ হয় নাই। তার মানে বোঝেন গণতন্ত্রের অবস্থা। আর পাকিস্তান, ইন্ডিয়াতে সবসময় গণতান্ত্রিক সরকার ছিল। তাহলে আমরা কি এখন এই অটোক্রেট, এই মৌলবাদী, ধর্মাশ্রয়ী, সাম্প্রদায়িক গোষ্ঠীর দিকে যাব, নাকি ভারতের মতো ধর্মনিরপেক্ষ, গণতন্ত্রপ্রেমী, কল্যাণকামী একটা রাষ্ট্রের দিকে যাব? এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দেখেন, তারপরে আসেন চায়না। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে চায়না আমাদের বিরুদ্ধে ছিল। 1975 সালের আগে চায়না আমাদেরকে স্বীকৃতি পর্যন্ত দেয় নাই। তাইলে এখন কি আমরা চায়নাতে যাব? চায়না যে দেশে গেছে সেই দেশ প্রায় শেষ। যেমন শ্রীলঙ্কাকে মাটিতে বসাই দিতে চায়না। বাংলাদেশের 3.5 টাকা, মানে 3 টাকা 50 পয়সা দিয়েও গত 3 বছর আগে আমরা এই শ্রীলঙ্কার 1 রুপি কিনতে পারতাম। আর এখন শ্রীলঙ্কার 4 রুপি দিয়েও বাংলাদেশে 1 রুপি কিনা যায় না। শ্রীলঙ্কাকে এইরকম মাটিতে বসায় দিতে চায় না। আফ্রিকার বহু দেশ ধ্বংস ফত্তুর হয়ে গেছে চায়না যেখানে গেছে। অর্থাৎ চায়না কিন্তু কোথাও কাউকে উন্নত করার জন্য যায় না, সে দেশটাকে মাটি তামা করে ফেলার জন্য যায়। সুতরাং আমরা কি চায়নার দিকে যাব? চায়নার সাথে কি কারো সম্পর্ক ভালো আছে? নেই। উইগরের মুসলিমদের কি ভালো আছে? নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে? একদিকে চায়না, একদিকে আমেরিকা, আরেকদিকে পাকিস্তান মৌলবাদ, আরেকদিকে ভারত। এই ভারত 1971 সালে আমাদের পাশে ছিল। আমাদের 54টা নদী এই ভারত থেকে আসে। আজকে ভারত যদি ধরেন বর্ষা মৌসুমে প্রচুর পানি দিল, 1988 সালের মতো ঢাকা ডুবে গেল, আপনি কি করতে পারবেন? ভারতের বিরুদ্ধে মামলা করবেন? পারবেন না। কেন পারবেন না? পৃথিবীতে একটি সংস্থা আছে যেটাকে বলে, একটি কনভেনশন আছে, এটাকে বলে আন্তর্জাতিক নদী কনভেনশন। সেই রিভার কনভেনশনে আপনি কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে, অর্থাৎ বাটির দেশ হইয়া উজানের দেশের বিরুদ্ধে তখনই মামলা করতে পারবেন যদি সেই রাষ্ট্রটি ওই কনভেনশনের সিগনেটরি স্টেট হয় এবং আপনিও যদি সিগনেটরি স্টেট হন। বাংলাদেশের যে নদীগুলো যে ভারত থেকে এসছে, ভারত আন্তর্জাতিক নদী কনভেনশনের সিগনেচার করেনি, ইভেন চায়নাও করেনি। যার কারণে চায়নার বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো ফোরামে কখনো আপনি
তাদের পানির ব্যবহার আমাদেরকে দিয়ে যেভাবেই করুক, এর বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। আরেকটা হলো ভারতের সাথে যুদ্ধ। আপনি কি শক্তি দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে পারবেন? তাও পারবেন না। তার মানে আপনি শক্তিতেও পাচ্ছেন না, আইনেও পাচ্ছেন না। তাহলে আপনি কি দিয়ে পারবেন? গলায় ফাঁস দিতে পারবেন। আপনি ভেবে দেখেন, আমরা কি গলায় ফাঁস দেব, নাকি ভারতের সাথে সত্যিকার অর্থে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব? বাংলাদেশের 1971 সাল থেকে আজকে পর্যন্ত যে 54 বছর, এই 54 বছরের মধ্যে বাংলাদেশ সবচাইতে বেশি উন্নয়ন কার্য হয়েছে 2010 সাল থেকে 2024 সাল, 2009 সাল থেকে 2024 সাল, এই 15 বছর সময়। এই 15 বছরে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক ছিল। এই ভারতের সুসম্পর্ক থাকার কারণে আমরা পার্বত্য শান্তি চুক্তিটি করতে পেরেছি, আমরা গঙ্গার পানি চুক্তিটি করতে পেরেছি, যেই গঙ্গার পানি চুক্তিটি আগামী বছরের সেপ্টেম্বরে শেষ হয়ে যাচ্ছে। ভারত আর নবায়ন করবে না, তাহলে আপনি গঙ্গাতেও পানি পাবেন না। তাহলে দেখেন যে বাংলাদেশের উন্নয়নের সম্পর্ক, উন্নয়নের স্বার্থে আমাদের ভারতের সাথে সুসম্পর্ক থাকা হচ্ছে অপরিহার্য। ভারতের কাছ থেকে আমরা 10 বিলিয়ন কিনি, এটা ঠিক, কিন্তু এই 10 বিলিয়নের বিনিময়ে আমরা 75 বিলিয়নের ব্যবসা করি। এক। দ্বিতীয়ত, ভারতের এই সহযোগিতা যদি থাকে, আমরা ভারতের বন্দর ব্যবহার করতে পারি, ভারতের বিমানবন্দর ব্যবহার করতে পারি, ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করতে পারি, এবং ভারত দিয়ে আমাদের প্রায় 14 কোটি না, মানে 14 বিলিয়ন আমাদের প্রতি বছর রপ্তানি হয়। টোটাল আমাদের রপ্তানির যে 75 বিলিয়ন, এর মধ্যে 14 বিলিয়ন ভারতের মধ্য দিয়ে আমাদের রপ্তানি হয়। তাহলে আপনি ব্যাপারটা বোঝেন যে ভারত আমাদের নিকট প্রতিবেশী, 4000 বর্গ কিলোমিটারেরও বেশি আমাদের যে ল্যান্ড বর্ডার ভারতের সাথে, 60টি স্টেট ভারতের সাথে। আমরা যদি ভারতের সাথে সুসম্পর্ক রাখি, উৎপাদিত পণ্য ভারতের এই স্টেটগুলোতে আমরা বিক্রি করতে পারি, আমরা এক্সপোর্ট করতে পারি। সেটা না করে আপনি আমেরিকার 10 বিলিয়নের জন্য দেশ বিক্রি করে দিচ্ছেন। আসলে মূল কারণটা এই 10 বিলিয়ন নয়, এটার মূল কারণ হচ্ছে আমেরিকার আশীর্বাদ নিয়ে ডক্টর ইউনূস এবং বাটপার আসিফ নজরুল আরো বেশি দিন ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতায় থেকে এই দেশটাকে ভিক্ষার সাজি হাতে দিয়ে এই দেশটাকে ফকির বানাতে চায়। এখন আসুন আমরা একটু অ্যাসেস করে দেখি, আমেরিকার সাথে গেলে আমাদের 10 বিলিয়ন যদি ঠিক থাকে উৎপাদন, মানে আমাদের 10 বিলিয়নের যদি এক্সপোর্ট ঠিক থাকে, ওই আমেরিকা থেকে আনতে হবে আরো 10 বিলিয়ন, তার মানে আমরা জিরো। এক। দ্বিতীয়ত, ভারতের সাথে আমাদের সম্পর্কটি হবে বন্ধুত্বের না শত্রুতার সম্পর্ক। কারণ আমেরিকা যখন বাংলাদেশে এসে পোর্ট করবে, বাংলাদেশের বন্দর নিয়ে যাবে এবং একটি করিডোর দিয়ে মিয়ানমারে যুদ্ধ অবস্থা চালায় রাখবে, তখন ভারত তো আমাদের সাথে সুসম্পর্ক রাখবে না। বর্ষা যখন আসবে তখন নদীতে 3 গুণ পানি দিয়ে বাসায়া দিবে, আর যখন শুষ্ক মৌসুম আসবে, যখন আমাদের পানির দরকার হবে, তখন পানিটা বন্ধ করে দিয়ে আমাদেরকে দুদু মরুভূমি বাড়াইয়া দিবে। আমাদের খাদ্য উৎপাদন কমে যাবে, মৎস্য উৎপাদন কমে যাবে, নদী সম্পদের ব্যবহার আমাদের জিরোতে চলে যাবে। তাহলে এখন বাংলাদেশের সাথেই ভারতের সাথে সুসম্পর্ক করা, আমেরিকা গোল্লায় যাক, আমেরিকা আমাদের কোনোদিনও বন্ধু ছিল না, আমেরিকার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ ট্রেড করতে এখনো চাই, সেটা হবে সমতার ভিত্তিতে। আমরা যা পারি তা করব, তারা যা পারে তা করব, কিন্তু কোনোভাবেই পাকিস্তান আর চায়নাকে ঢুকিয়ে ভারতকে শত্রু বানানো যাবে না। যেমনটা বলছিলাম, যদি শত্রু বানান এই 54টি নদী শুকাবে, অথবা এই 54টি নদী বর্ষাকালে ওভারফ্লো হবে, যা দিয়ে আপনি কোনো দিনও সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে রক্ষা করতে পারবেন না। তাই আসুন আমেরিকাকে লাল কার্ড, চায়নাকে হলুদ কার্ড, পাকিস্তানকে কালো কার্ড, আর ভারতকে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করে প্রতিবেশী হিসেবে তাদের সাথে আমরা সহ অবস্থান করি, বন্ধুত্বপূর্ণ সহ অবস্থান। কারণ আমাদের যখনই দুঃসময় এসছে, আমরা তখনই ভারতকে পাশে পেয়েছি, এবং এই ভারতকে কাজে লাগিয়ে এই গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং যারা মানব সম্পদ উৎপাদন করে তাদের সাথে থেকে নিজের দেশটাকে উন্নত করি। এবং এই ইউনূস সরকার, এই পেশিবাদী সরকার
এই অন্যায়কারী সরকার, এই গণহত্যাকারী সরকারকে আমরা এই বাংলাদেশে আর দেখতে চাই না। আসুন নির্বাচনের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসুক, দেশকে সুন্দর উন্নয়নের পথে ফিরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে আপনাদের অনেকের কাছে কিন্তু এটি দৃশ্যমান। এর ভেতরে বহিঃশক্তির আক্রমণে দেশ এখন জর্জরিত। আমেরিকা চাচ্ছে বাংলাদেশকে তাদের একটা নব্য কলোনি বানাতে, যে কলোনিতে আমেরিকা তার এই দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করার জন্য একটা মেকানিজম সেট করবে। মেকানিজম সেট করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র করে এখানে যুদ্ধ অবস্থা চাপিয়ে দেবে এবং অনবরত এবং সুদীর্ঘ সময় ধরে এই দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশ একটি লঞ্চিং প্যাড হবে। অন্যদিকে চায়না চেষ্টা করছে, বিগত সরকারের সময় তাদেরকে জামাত বিএনপির সাথে যোগাযোগ করতে দেয়নি, এই রকম সুর তুলে এখন তাদের কাছে আসার চেষ্টা করছে এবং তাদের কাছে এসে বাংলাদেশের মার্কেটে পেনিট্রেট করার চেষ্টা করছে। অন্যদিকে পাকিস্তান চাচ্ছে 1971 সালে বাংলাদেশের কাছে যে পরাজয় বরণ করেছে, অর্থাৎ ভারতের সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেভাবে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে পাকিস্তানের প্যাট ছিঁড়ে নতুন একটি স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছে, সেই শোধ নিতে এক। দ্বিতীয়ত বাংলাদেশকে একটি জঙ্গি, সন্ত্রাসবাদী, ধর্মাশ্রয়ী, মৌলবাদী রাষ্ট্রের কাঠামোতে ঢুকিয়ে দিতে। আর আমাদের পরীক্ষিত বন্ধু ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব অনাচার, অজাচার, অত্যাচার, নির্যাতন অবলোকন করছে। কারণ তাদের তো একটি স্বাধীন দেশের প্রতি মর্যাদা, প্রতি তাদের শ্রদ্ধা আছে, যার জন্য তারা বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করছে না। এখন আসলে বাংলাদেশ কি হচ্ছে, বাংলাদেশ কি করতে যাচ্ছে, বাংলাদেশ এখন কোন দিকে যাবে? বাংলাদেশ কি ভারতের দিকে যাবে? বাংলাদেশ নাকি আমেরিকার দিকে যাবে? নাকি বাংলাদেশ যাবে পাকিস্তানের দিকে? নাকি বাংলাদেশ যাবে চীনের দিকে? নাকি বাংলাদেশকে একটি মধ্যপন্থা অবলম্বন করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে অর্থনীতিকে এগিয়ে নেবে? এটা এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটি প্রশ্ন এবং বড় একটি সিদ্ধান্তের ব্যাপার। বাংলাদেশে এই সিদ্ধান্তটি নিতে গেলে যেই রাজনৈতিক ক্ষমতা দরকার, যেই রাজনৈতিক ইনস্টিটিউশন দরকার, যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার, বর্তমানে